সৌমিত্র সরকার, একাডেমিক কাউন্সিলর অফ সোশিয়োলজি, ইগনো 28150, কবিসুকান্ত মহা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো BSOC 133 সোশিওলজিক্যাল থিওরিজ। BSOC 133 এখানে আমরা সমাজতত্ত্বের কতগুলো কোর থিঙ্কার পড়ব, কারণ সমাজতত্ত্বের মধ্যে অনেকগুলো থিঙ্কার পড়তে হয়। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট তিনটি গুরুত্বপূর্ণ থিঙ্কার হচ্ছে কার্ল মার্কস, এমিল ডুর্কheim, ম্যাক্স ওয়েবার। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাব। প্রথমে কার্ল মার্কসকে আলোচনা করব, কারণ কার্ল মার্কসের সময়কাল বাকি দুজন থিঙ্কার থেকে অনেক আগে। 1818 থেকে 1883 হচ্ছে কার্ল মার্কসের সময়কাল। এই স্লাইডের মধ্যে কার্ল মার্কসের ছবি দেওয়া আছে। সমাজতত্ত্বে কার্ল মার্কসের অবদান কিন্তু অবসরণীয়। তার কারণ হচ্ছে কার্ল মার্কস বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন দৃষ্টিকোণ দিয়ে অর্থনৈতিক বিষয়বস্তু, অসাম্য প্রভৃতিকে তুলে ধরার চেষ্টা করেছেন এবং দেখানোর চেষ্টা করেছেন কিভাবে সমাজ কাঠামো দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে এই জায়গায় পৌঁছেছে। তাহলে এই যে দীর্ঘ ঐতিহাসিক প্রেক্ষাপট ধরে সমাজের যে বিবর্তন, এই বিবর্তনের চিত্র কিন্তু আমরা কার্ল মার্কসের প্রেক্ষাপট ধরে আলোচনা করার চেষ্টা করব। এবং এই যে BSOC 133 যেখানে আমাদেরকে পড়তে হবে সমাজতাত্ত্বিক তত্ত্ব, তাহলে এইখানে সমাজতাত্ত্বিক থিঙ্কারদের বক্তব্যগুলোকে আমরা কিন্তু প্রত্যেকটা ইউনিটের মধ্যে দিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজকে কার্ল মার্কস তার অনবদ্য জীবনী নিয়ে আমরা একটু দেখে নেব, কারণ কোনো থিঙ্কারকে যখনই আমরা আলোচনা করব তখনই প্রথমেই তার জীবনী সম্বন্ধে একটু জানা উচিত আমাদের। তাহলে আমরা বুঝতে পারবো কোন ধরনের সামাজিক প্রেক্ষাপট থেকে তিনি উঠে আসছেন, কেনই বা তিনি এই বিষয়বস্তুগুলোকে আলোচনা করছেন, কি প্রয়োজন রয়েছে। তাহলে কার্ল মার্কস কোন সময়কার তাত্ত্বিক এবং কোন বিষয়গুলিকে তিনি আলোচনা করছেন, কেনই বা তিনি আলোচনা করবেন, কেনই বা তার নাম আর চিরস্মরণীয়, এই বিষয়গুলোকে আমরা আরো স্পষ্ট জানতে পারবো যখন আমরা দেখে নেব যে তার জীবনী। তাহলে আমরা স্টেপ বাই স্টেপ যাই। দেখো, কার্ল মার্কস জার্মান সোশিয়োলজিস্ট বা জার্মান দার্শনিক বলা ভালো। তার কারণ হচ্ছে কার্ল মার্কসের যে চিন্তাধারা সেটা কোনো নির্দিষ্ট ক্ষেত্রের মধ্যে আবদ্ধ নয়, বিস্তৃত ক্ষেত্র জুড়ে যেহেতু তার বিচরণ ছিল, সেই জন্য কিন্তু তাকে দার্শনিক বলাই শ্রেয়। তাহলে কার্ল মার্কস ছিলেন একজন জার্মান দার্শনিক। জার্মানিতে তার জন্মগ্রহণ হয়েছে। তার সময়কাল হচ্ছে 1818 থেকে 1883, অর্থাৎ 19 শতকে এক প্রখ্যাত দার্শনিক ছিলেন কার্ল মার্কস। দেখো, এখানে বলা হচ্ছে যে কার্ল মার্কস জার্মানির একজন ইহুদি সম্প্রদায়ের সন্তান ছিলেন। ধর্মীয় প্রেক্ষাপট ইউরোপিয়ান সমাজগুলোতে কিন্তু তখন বিস্তৃতভাবে প্রভাব বিস্তার ছিল, তা কিন্তু স্পষ্ট ফুটে উঠছে। ইহুদি সম্প্রদায়ের একজন সন্তান হিসাবে কার্ল মার্কসের যে অভ্যুত্থান হয়েছে, যদিও তার চিন্তা ভাবনার মধ্যে যুক্তি কেন্দ্রিকতার বিস্তৃত বিবরণ রয়েছে। দেখো, এখানে আমরা স্টেপ বাই স্টেপ যাবো। এখানে কি বলা হচ্ছে যে কার্ল মার্কসের যে শিক্ষাগত জীবন, এই শিক্ষাগত জীবন শুরু হয় আইন বিভাগ দিয়ে। তার কারণ হচ্ছে কার্ল মার্কসের যে পিতা, সেই পিতা কিন্তু আইনের সাথে যুক্ত ছিলেন। তাহলে এই যে আইন ব্যবস্থার সাথে হেনরিক, তার যে বাবা, যুক্ত ছিলেন পিতা, সেই পিতাই কিন্তু চেয়েছিলেন কার্ল মার্কস যেন আইনের পথে নিজেকে সফল করে তুলুক। সেই জন্যই কিন্তু তেনাকে কোথায় ভর্তি করা হয়েছিল? কার্ল মার্কসকে ভর্তি করা হয়েছিল বোন বিশ্ববিদ্যালয়ে। তাহলে এই যে বোন বিশ্ববিদ্যালয়ে কার্ল মার্কসকে ভর্তি করা হয় আইনের ছাত্র হিসাবে, তিনি সেখানে যুক্ত হন। কিন্তু দেখা যায় যে কার্ল মার্কস কিন্তু সেখান থেকে কোথায় চলে আসেন? সেখান থেকে তিনি চলে আসেন বার্লিন বিশ্ববিদ্যালয়। কার্ল মার্কস যখন বার্লিন বিশ্ববিদ্যালয়ে আসছে, তিনি কিন্তু হেগেলিয়ান চিন্তা ভাবনা দ্বারা অনেক বেশি প্রভাবিত হন। তার কারণ হচ্ছে বার্লিন বিশ্ববিদ্যালয়ে
সেই সময় হেগেলের যে ডায়ালেকটিক্যাল পার্সপেক্টিভ, যে ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজম সেই সময় কিন্তু মানুষকে ভীষণভাবে প্রভাবিত করছে। সেই ডায়ালেকটিক্যাল চিন্তা ভাবনা সেটা কিন্তু কার্ল মার্কসকেও ভীষণভাবে প্রভাবিত করেছিল। তাহলে হেগেলিয়ান চিন্তা ভাবনা যে কার্ল মার্কসের উপরে সুস্পষ্টভাবে ছিল, পরবর্তীকালে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে আমরা দেখব যে কার্ল মার্কস কিন্তু বাস্তবিক ক্ষেত্র থেকে হেগেল দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। যদিও বিভিন্ন ক্ষেত্রে হেগেলের থেকে তার চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য রয়েছে এবং পরবর্তীকালে তিনি হেগেলিয়ান পার্সপেক্টিভ থেকে নিজেকে সরিয়েও নিয়ে যান, সেই বিষয়টা আমরা পরে আসবো। তাহলে কার্ল মার্কস যখন বার্লিন বিশ্ববিদ্যালয়ে যান, সেখানে কিন্তু হেগেলিয়ান চিন্তা ভাবনা দ্বারা বা দর্শন দ্বারা প্রভাবিত হন। এবং এই যে সেই সময়ে যে বিষয়টা খুব বেশি প্রচলিত সেটা হচ্ছে যে ইয়ং হেগেলিয়ানস। তাহলে সেই সময় কার্ল মার্কস কিন্তু ইয়ং হেগেলিয়ানস দলে যোগদান করেন, কারণ তিনিও সেই সময় ইয়ং ছিলেন এবং হেগেলিয়ান দর্শন দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছিলেন। মানুষকে, সমাজকে কিভাবে হেগেলিয়ান চিন্তা ভাবনা প্রভাবিত করছে সেই নিয়ে ইয়ং হেগেলিয়ানরা রীতিমতো তৎপর। এক্ষেত্রে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে যে কার্ল মার্কস কিন্তু সেই সময় কলেজ জীবনে এডওয়ার্ড গ্যান্সের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন। এডওয়ার্ড গ্যান্স কিন্তু আইন বিষয়ে পরামর্শ দিতেন এবং তার এই আইনানুগ চিন্তা ভাবনা এবং তার বিচক্ষণ লেকচার কিন্তু কার্ল মার্কসকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। তবে এখানে বুঝতে হবে কার্ল মার্কসের যে শৈশব, কার্ল মার্কসের শৈশবে কিন্তু হেগেলিয়ান চিন্তা ভাবনার একটি বিস্তৃত প্রভাব রয়েছে। অর্থাৎ প্রথম দিককার কার্ল মার্কস হেগেলিয়ান চিন্তা ভাবনা দ্বারা প্রভাবিত হন, লয়ের পরিকাঠামো থেকে দার্শনিক চিন্তা ভাবনা তার মধ্যে বেশি প্রভাব বিস্তার করে। তিনি বুন বিশ্ববিদ্যালয় থেকে বার্লিন বিশ্ববিদ্যালয়ে চলে আসেন, সেখানে ইয়ং হেগেলিয়ান দলের সাথে যোগদান করেন। এডওয়ার্ড গ্যান্সের ল কেন্দ্রিক যে লেকচার, যে প্রেক্ষাপট, তা কিন্তু কার্ল মার্কসকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। এবং এই যে কার্ল মার্কস সেই সময় যখন তিনি বার্লিনে আছেন, বার্লিনে কিন্তু তার এই হেগেলিয়ান চিন্তা ভাবনার প্রতি তার যে রসদ, তার যে অ্যাক্টিভিটি, তার ফলে কিন্তু তিনি সেখানে লেখাপত্র শুরু করেন। তাহলে এই যে তিনি সেখানে লেখাপত্র শুরু করেন, তার লেখাপত্রের মধ্যে কিন্তু অনেক বেশি র্যাডিক্যাল চিন্তা ভাবনা, অনেক বেশি সমাজ বিরোধী চিন্তা ভাবনা, রাজনৈতিক প্রেক্ষাপটের বিরুদ্ধে বিভিন্ন লেখাপত্র শুরু করেন, যার ফলস্বরূপ দেখা যায় যে সেখানকার সরকার কিন্তু কার্ল মার্কসকে দেশ ছাড়ার পরামর্শ দেন। অর্থাৎ তার লেখাপত্রগুলো সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করছিল, তাকে তাই সেই বিশৃঙ্খলা বন্ধ করার জন্য তাকে দেশ ছাড়ার পরামর্শ দেওয়া হয়। এই যে তাকে দেশ ছাড়ার কথা বলা হয়, কার্ল মার্কস কিন্তু সেই পথ চুজ করেন এবং কার্ল মার্কস কোথায় চলে আসেন? কার্ল মার্কস কিন্তু চলে আসেন প্যারিসে। এখন দেখো এখানে এই স্লাইডে একদম লাস্ট পয়েন্টে বলা হচ্ছে কার্ল মার্কস যখন প্যারিসে আসছেন 1843, তখন কিন্তু তার অলরেডি বিবাহ হয়ে যায়। তাহলে এই যে সময়ের যে প্রত্যাবর্তন, এই যে বার্লিন বিশ্ববিদ্যালয়, এই যে সেখানকার তার যে জীবনশৈলী, তার লেখাপত্র, হেগেলিয়ান চিন্তা ভাবনা, ঠিক আছে, ল কেন্দ্রিক চিন্তা ভাবনা কার্ল মার্কস কিন্তু বিশেষভাবে প্রভাবিত করেছিল। এবং কার্ল মার্কস কিন্তু কি করছে? কার্ল মার্কসের লেখাপত্র সমাজের মধ্যে বিশেষভাবে প্রভাব ফেলছে। তার ফলে কি হচ্ছে? সরকার থেকে পরামর্শ দেয় যে তোমার কিন্তু আর এখানে থাকা যাবে না, ইউ হ্যাভ টু গো। আমরা এই স্লাইড দেখে নেব। দেখো কার্ল মার্কসের লাস্ট স্লাইডে কিছু যারা দেখলাম, কার্ল মার্কস কোথায় আসছে? বিয়ের পরে সে প্যারিসে শিফট করছে। তাহলে সরকার তাকে প্রেসারাইজ করে প্যারিসে যাওয়ার কথা বলছে, মানে দেশ ছেড়ে যাওয়ার কথা বলছে। কার্ল মার্কস ডিসাইডেড যে সে প্যারিসে যাবে। তাহলে কার্ল মার্কস কোথায় আসলো? প্যারিসে। দেখো প্যারিসে যখন কার্ল মার্কস আসছে, প্যারিসে তার যে জীবনশৈলী, তার জীবনের সাথে যে ঘটনাগুলো ঘটছে আমরা সেগুলো একটু দেখে নেব। কার্ল মার্কস যখন প্যারিসে আসছে, দেখো সেখানে কিন্তু
এই যে ইয়ং হেগেলিয়ান দল, এই ইয়ং হেগেলিয়ান দলের সাথে যোগদান করে তিনি কিন্তু হেগেলিয়ান চিন্তা ভাবনাগুলোকে বিশেষভাবে মনোনিবেশ করতে শুরু করেন। হেগেলের চিন্তা ভাবনায় আমরা কি পাবো? হেগেলের চিন্তা ভাবনায় আমরা ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজম পাচ্ছি। তাহলে কার্ল মার্কস কিন্তু এই ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজম দ্বারা বিশেষভাবে প্রভাবিত হন, যদিও মার্কস কিন্তু এখান থেকে তার চিন্তা ভাবনাকে শিফট করেন। তবে এখানে বলছে যে ফ্রান্স এবং ইংল্যান্ডের অর্থনীতিবিদদের পাঠ মার্কসের জন্য হেগেলিয়ান সম্পর্কিত অনেক বিষয় স্পষ্ট করে। তাহলে এই প্যারিসে এসে তিনি যখন লেখাপত্র শুরু করছেন, তিনি যখন সেখানকার লেখাপত্রগুলো পড়া শুরু করছেন, তার কাছে কিন্তু হেগেলিয়ান কনসেপচুয়াল ভিউ অনেক বেশি স্পষ্ট হয়। অর্থাৎ কার্ল মার্কস কিন্তু একটা দীর্ঘ সময় স্টাডিতে কাটিয়েছেন, লাইব্রেরিতে কাটিয়েছেন। মানুষের জীবনশৈলী, সেখানকার সমাজ ব্যবস্থা, কাঠামো, এগুলো জানার প্রতি তার কিন্তু একটা বিশাল আগ্রহ রয়েছে। তাহলে সমাজ কাঠামোকে জানার যে বিস্তৃত আগ্রহ, তা কিন্তু কার্ল মার্কসের চিন্তায় বারবার ফুটে উঠেছে। তিনি যেখানেই গেছেন সমাজের বিশদ বিবরণকে তুলে ধরার চেষ্টা করেছেন। এবং যখনই তিনি ফ্রান্সে গিয়ে সেখানকার মানুষের জীবনশৈলী, অর্থনীতি, রাজনৈতিক পরিকাঠামো, শিল্প, সংস্কৃতি, বিবাহ, পরিবার, এই ধরনের প্রত্যেকটা জিনিসগুলোকে স্টাডি করতে শুরু করেন এবং সেখানকার সমাজ ব্যবস্থাকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে শুরু করেন, তখনই কিন্তু কার্ল মার্কসের আলোচনা আরেকটি বিষয় প্রাধান্য পেয়ে গেল। তা হলো আর্থসামাজিক প্রেক্ষাপট। এবং এই যে ফ্রান্সের আর্থসামাজিক প্রেক্ষাপট, তার সাথে জার্মানির আর্থসামাজিক প্রেক্ষাপটের কি প্রভাব রয়েছে, কি সম্পর্ক রয়েছে, তা কিন্তু কার্ল মার্কসের আলোচনায় ফুটে ওঠে। তিনি কিন্তু ফ্রান্সে যখন যান, সেখানে কিন্তু ফ্রান্স এবং জার্মানির আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা শুরু করেন। এবং দেখো, কার্ল মার্কস একটা নির্দিষ্ট পজিটিভিস্টিক প্রেক্ষাপটকে সামনে রেখে রাখার চেষ্টা করেছেন। তাহলে এই যে পজিটিভিস্টিক দৃশ্যবাদী প্রেক্ষাপটকে আনতে চাইছে, দেখো দৃশ্যবাদ যেই বলবো সঙ্গে সঙ্গে আমাদের মাথায় কার নাম উঠে আসে বলতো? আমাদের মাথার মধ্যে উঠে আসবে কিন্তু আদার্স পোতের নাম। দৃশ্যবাদ সম্বন্ধে যখনই বলবো আমাদের মাথার মধ্যে পোতের নাম আসবে। তাহলে পোতের চিন্তা ভাবনার মধ্যে দৃশ্যবাদের প্রেক্ষাপট লক্ষ্য করা যায়। আবার পোত কার দ্বারা প্রভাবিত হয়েছিলেন? সেন্ট সাইমনের দ্বারা প্রভাবিত হয়েছেন। তাহলে মার্কসের তত্ত্বের মধ্যে বা মার্কসের যে জীবনশৈলী, সেখানেও কিন্তু সেন্ট সাইমনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। মার্কস কিন্তু সেন্ট সাইমনের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে। তাহলে এই যে সেন্ট সাইমনের চিন্তা ভাবনা যা মার্কসকে প্রভাবিত করেছিল, মার্কস কিন্তু দেখানোর চেষ্টা করছেন যে সমাজ ব্যবস্থার প্রকৃত চিত্রটা কি। অর্থাৎ মানুষ যেন যুক্তিকেন্দ্রিক প্রেক্ষাপটে বিষয়টিকে দেখে, সাবজেক্টিভ বা ধর্মীয় প্রেক্ষাপট বা প্রিন্সিপালস মার্কসের আলোচনায় সেভাবে প্রাধান্য পাচ্ছে না। মার্কস কিন্তু সামাজিক অসাম্যের দিক থেকে তুলে ধরার চেষ্টা করছেন সামাজিক যুক্তিকেন্দ্রিক কাঠামো বিশ্লেষণের মধ্যে দিয়ে। আর সেই কারণেই দেখো, মার্কস যখন ফ্রান্সে বিভিন্ন বিষয় নিয়ে লেখাপত্র শুরু করলেন, তখন কিন্তু ফ্রান্সে এই যে অর্থনৈতিক প্রেক্ষাপট নিয়ে লেখাপত্র পড়ার সময় মার্কসের আরেকজন বিচক্ষণ বন্ধুর সঙ্গে পরিচয় হয়। বন্ধু কেন বললাম? কারণ মার্কসের মৃত্যুর পরেও কিন্তু ফ্রেডরিক এঙ্গেলস মার্কসের জীবনে অনেক কন্ট্রিবিউশন রেখে দাস ক্যাপিটালের যে গ্রন্থ, দাস ক্যাপিটালের যে ভলিউম গুলো আছে, সেই ভলিউম গুলোর একটা মাত্র কার্ল মার্কস তার জীবদ্দশায় বার করতে পেরেছেন। পরবর্তীকালে কিন্তু বাকি পার্ট গুলো ফ্রেডরিক এঙ্গেলস এডিট করে সেগুলোকে বার করেছেন। কার্ল মার্কসের কাজকে দেখো একটা সমৃদ্ধি দিয়েছে। ফ্রেডরিক এঙ্গেলসের কিন্তু একটা বিশাল অবদান রয়েছে। 1844 সালে দেখো, ফ্রেডরিক এঙ্গেলসের সাথে মার্কসের প্রথম সাক্ষাৎকার হয় এবং তাদের মধ্যেকার বন্ধুত্ব কি বলছে আমৃত্যু পর্যন্ত বর্তমান থাকে। অর্থাৎ
সেই বন্ধুত্বের বন্ধন কিন্তু কখনো ভেঙে যায়নি। কার্ল মার্কসের সাথে ফ্রেডরিক এঙ্গেলসের একটা সুস্পষ্ট বন্ধুত্ব তৈরি হয়। ফ্রেডরিক এঙ্গেলসের কিন্তু সেই সময়ে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টের সন্তান ছিলেন। তাহলে এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টের যে সন্তান ছিলেন, এটা কিন্তু কার্ল মার্কসের বিভিন্ন কাজে তার নিদর্শন পাওয়া যায়। যখন কার্ল মার্কসের অ্যালিনেশন পড়াবো, বিচ্ছিন্নতা পড়ানোর সময় দেখবে যে কার্ল মার্কসের এই যে ফ্যাক্টরি সিস্টেমে একটা শ্রমিক কিভাবে বিচ্ছিন্ন হচ্ছে তার চিত্রকে তুলে ধরার চেষ্টা করেছেন, এবং এই ক্ষেত্রে কার্ল মার্কসকে কিন্তু ফ্রেডরিক এঙ্গেলস অনেক সহযোগিতা প্রদান করেছিলেন। কার্ল মার্কসের জীবনী পড়তে গিয়ে কতগুলো জিনিস কিন্তু আমরা খুব মাথায় রাখবো। দেখো, এর আগের স্লাইডে আমরা কি দেখলাম, কার্ল মার্কস কিন্তু জার্মানি থেকে কোথায় আসছে? ফ্রান্সে আসছে। কেন? কারণ জার্মানি থেকে তার লেখাপত্রের জন্য তাকে বিতাড়িত করা হয়। এবার দেখো এখানে 1845 সালে কি বলছে, মার্কসের সমাজতান্ত্রিক লেখাপত্রের জন্য তাকে প্যারিস থেকে বিতাড়িত করা। তাহলে কার্ল মার্কস যখন জার্মানি থেকে প্যারিসে আসছে, প্যারিসে তিনি যখন আছেন, তার যে লেখাপত্র, তার লেখাপত্র কিন্তু সমাজ কাঠামোকে বিস্তরভাবে প্রভাবিত করছে। তাহলে তার এই সমাজতান্ত্রিক লেখাপত্রের মধ্যে দিয়ে কিন্তু সেই সময় সমাজে বিদ্রোহের বাতাবরণ তৈরি হচ্ছে, রেভলিউশন তৈরি হচ্ছে। তিনি শ্রমিক শ্রেণীর মানুষদের জীবনশৈলীকে প্রকৃতভাবে তুলে ধরার চেষ্টা করছেন। তাদের জীবনে কি ক্ষোভ, তারা কিভাবে বিদ্রোহ করা উচিত, তাদের জীবনে প্রকৃত দিশা দেখানোর জন্য কার্ল মার্কস কিন্তু যে লেখাপত্র শুরু করেন, সেই লেখাপত্রগুলো কিন্তু সমাজ কাঠামোয় একটা বিদ্রোহের বাতাবরণ তৈরি করছে। যার ফলস্বরূপ কি হলো? যার ফলস্বরূপ দেখো কি দেখাচ্ছে, যে প্যারিস থেকে মার্কসকে বিতাড়িত করা হচ্ছে, কারণ তার লেখাপত্রগুলো কিন্তু মোটেই সমাজের হিতকর হচ্ছে না, রাজনৈতিক পরিকাঠামোকে ভেঙে ফেলতে পারে। তাহলে মার্কস কি করলো? মার্কস তারপরে তার স্ত্রী সন্তানদের নিয়ে কোথায় যাচ্ছে? ব্রুসেলস। তাহলে এই যে দেখো মার্কস কিভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করছে, কারণ সেখানে সরকার কিন্তু মার্কসের লেখাপত্রের জন্য তাকে বিতাড়িত করছে। তাহলে ব্রুসেলসে যখন তিনি আসছেন, তার জীবনশৈলী আবার নতুন ভাবে তৈরি হচ্ছে। আমরা কিন্তু পরের স্লাইডে এই বিষয়টা দেখবো। তাহলে এই যে যেটা বললাম, যে কার্ল মার্কসের লেখাপত্রের মধ্যে যে কোথাও না কোথাও আমরা রেভলিউশনের বন্ধ লক্ষ্য করা যাচ্ছে, বিপ্লব। কার্ল মার্কস কিন্তু বারবার বলার চেষ্টা করছেন যে বিপ্লব ছাড়া এই বৃহত্তর সমাজ কাঠামোর পরিবর্তন সম্ভব নয়। বৃহত্তর সমাজ কাঠামোর পরিবর্তন করতে হলে বিপ্লবের অল্টারনেটিভ কিছু নেই। তাহলে এই যে প্রলেতারিয়েট বা শ্রমিক শ্রেণীর জন্য কার্ল মার্কসের যে আন্দোলন, যার জন্য কিন্তু কার্ল মার্কস করছে একজন বিপ্লবী সংগঠক ও নেতা হয়ে উঠছেন। তিনি শ্রমিক শ্রেণীদের যে ফেডারেশন, সেখানে যোগদান করছেন এবং তাদের যে ট্রু কনসিয়াসনেস কিভাবে ডেভেলপমেন্ট হবে তা বিষয়ে কিন্তু তার বক্তব্য রাখছেন। কারণ ফ্যাক্টরি সিস্টেমে শ্রমিক যে কাজ করছে তার মধ্যে তার ট্রু কনসিয়াসনেস ডেভেলপ করছে না। এই ট্রু কনসিয়াসনেস কোথায় ডেভেলপ করবে? এই ট্রু কনসিয়াসনেস ডেভেলপ করবে যে পার্টিসিপেশন এবং বিপ্লবের মধ্যে দিয়ে। দেখো, কার্ল মার্কসকে কিন্তু লেখাপত্রের জন্য দেশ ত্যাগ করতে হচ্ছে। আবার 1847 সালে কমিউনিস্ট লীগের মুখপাত্র হিসেবে কিন্তু কার্ল মার্কসকে লেখার কথা বলা হয় এবং কার্ল মার্কস কিন্তু লেখাপত্র শুরু করেন। কার্ল মার্কসকে যখন বলা হয় যে তুমি কমিউনিস্ট লীগের হয়ে লেখো, তাহলে এই যে ইস্তাহার লেখার কথা কার্ল মার্কসকে বলা হয় এবং কার্ল মার্কসকে দায়িত্ব দেওয়া হয়, কার্ল মার্কস কিন্তু কমিউনিস্ট লীগের জন্য কিন্তু তার ইস্তাহার লিখছেন এবং সেই ইস্তাহারটা কি? কমিউনিস্ট পার্টি।
তাহলে এই যে ম্যানুস্ক্রিপ্ট, তাহলে এই যে ম্যানুস্ক্রিপ্ট যেটা কার্ল মার্কস লিখছেন কমিউনিস্ট পার্টির জন্য, এই ম্যানুস্ক্রিপ্ট বা ইস্তাহার কার্ল মার্কসের লেখার একটা তাৎপর্যপূর্ণ বা রেভলিউশনারি বুকস। তাহলে এই যে ম্যানুস্ক্রিপ্ট ওরিয়েন্টেড যে কার্ল মার্কসের যে বুক, যেটা 1848 সালে প্রকাশিত হয়, সেটা কিন্তু সোভিয়েত সমাজগুলোতে কিন্তু সেই সময় সমাজ কাঠামোয় কিন্তু বিস্তর প্রভাব ফেলে। তাহলে কমিউনিস্ট পার্টি ইস্তাহার লেখার জন্য কার্ল মার্কসের লেখা চিরস্মরণীয় হয়ে থাকে। দেখো আবার এগেইন এই যে কমিউনিস্ট পার্টির ইস্তাহার লেখার ফলে কার্ল মার্কস কি করা হয়? কার্ল মার্কসকে বেলজিয়াম থেকে বহিষ্কার করা হয়। তাহলে মার্কস কোথায় যাবে বলতো? জার্মানি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সে আসছে প্যারিসে, তাকে প্যারিস থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সে চলে যাচ্ছে ব্রুসেলস, ব্রুসেলস থেকে তাকে আবার তাড়িয়ে দেওয়া হবে, বেলজিয়াম থেকে তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এই যে একের পর এক তার লেখাপত্রের মধ্যে যে রেভলিউশনারি চিন্তা ভাবনা হচ্ছে, তারপরে তাই কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় তাড়িয়ে দেওয়া হচ্ছে। দেখো এখানে তার পরের পয়েন্টে দেখো, ফরাসি সরকার কি বলছে কার্ল মার্কসকে, যে টু কাম ব্যাক টু দ্য প্যারিস, প্যারিসে চলে আসার জন্য। কারণ প্যারিসের যে বৈপ্লবিক পরিকাঠামো, মার্কস কিন্তু সেই বিষয়ে অলরেডি লেখাপত্র শুরু করেছে। তাহলে মার্কসের লেখাপত্র সেই সময় মানুষকে যে সঠিক পথে উপজীব্য করতে পারবে, এই কথা ভেবেই কিন্তু প্যারিসে আসার কথা বলা হয়। এবং দেখো লাস্ট পয়েন্টটাতে বলছে মার্কস সাধারণত এই যে বিপ্লবী খুব একটা গ্রহণ করতে পারেননি, এবং তিনি আবার প্যারিস ছেড়ে কোথায় যাচ্ছেন? প্যারিস ছেড়ে পোল্যান্ড, এবং তিনি তার জন্মভূমি রাইনল্যান্ডের তার ধারণা প্রচারের জন্য কি করতে পারেন তা খুঁজে বের করেন। তাহলে মার্কস যেখানে জন্মগ্রহণ করেছেন, সেই নির্দিষ্ট এলাকার জন্য তার কি কন্ট্রিবিউশন থাকবে বা থাকা উচিত, এই বিষয়ে কিন্তু তিনি যথেষ্ট তৎপর ছিলেন, এবং সেই কারণেই কিন্তু তাকে আরো অনেকগুলো পদক্ষেপ বা সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা সেগুলো দেখে নেব। দেখো রেভলিউশনারি যে স্লাইডটা আমরা দেখছিলাম, স্লাইড 1, এবং তারপর আমরা স্লাইড 2 এ আসছি। দেখো এখানে আমরা কি দেখব, দেখো কিন্তু নতুন জার্নাল শুরু করেন, দ্য নিউ রেহেরিস্ট যেটা। তাহলে এই যে ধরো এই যে নতুন জার্নাল, দ্য নিউ কেন বলছে, দেখো এখানে একটা জিনিস মাথায় রাখবে, এই জার্নালটা কোথাকার জার্নাল? এই জার্নালটা কিন্তু প্রথমে ছিল জার্মানি। তাহলে এই যে জার্নালটা, এই জার্নালটা কিন্তু কার্ল মার্কস প্রথম দিকে লেখাপত্র শুরু করে, এবং এই ভালো লেখাপত্রের জন্য সে কিন্তু এডিটোরিয়াল পোস্ট দখল করে। কিন্তু তার এই যে লেখাপত্রগুলো যেহেতু সমাজে বিস্তর প্রভাব ফেলে, যার ফলস্বরূপ তাই কিন্তু এখান থেকে ছেড়ে চলে যাওয়ার কথা বলা। তাহলে কার্ল মার্কসকে ছেড়ে যাওয়ার কথা কেন বলা হচ্ছে? তার লেখাপত্রের জন্য। তিনি এই যে কংক্রিট জার্নাল লিখে গেছেন, সেটা তখন বন্ধ হয়, সেটাকে তিনি আবার রিওপেন করেন, সেজন্য বলছে দ্য নিউ। তিনি জার্নালটাকে আবার নতুন ভাবে লেখাপত্র শুরু করেন, এবং এই জার্নাল লেখাপত্রগুলো কিন্তু সাধারণ মানুষের জীবনশৈলীকে বিশেষভাবে আকর্ষিত করেছিল। কিন্তু এই যে কার্ল মার্কসের লেখাপত্র সব সরকার বিরোধী। দেখো সরকার বিরোধী লেখাপত্র কিন্তু তিনি প্রুশিয়ান সরকার বিরোধী লেখাপত্র করেন, এগেইন কাগজটিকে বন্ধ করে দেওয়া হয়, তার জার্নালটিকে আবার বন্ধ করে দেওয়া হয়, এবং প্রুশিয়ান সরকার কি করে, তার উপরে রাষ্ট্রদ্রোহের কি করেছে, রাষ্ট্রদ্রোহের দায়ে গ্রেফতার করেছে। তাকে যে রাষ্ট্রদ্রোহের দায়ে গ্রেফতার করা হলো, কারণ তার লেখাপত্রগুলো সমাজ কাঠামো বা রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করছে। তাহলে কি করতে হবে?
করতে হবে, তার লেখাপত্রকে বন্ধ করে দিতে হবে, ব্যান করে দিতে হবে। দেখো কার্ল মার্ক্সকে চাপিয়ে দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা সরকার, চেপে রাখার জন্য সরকার কিন্তু প্রত্যেক বারংবার চেষ্টা করেছে, কিন্তু আগুনকে কখনোই কিন্তু ছাই দিয়ে দেবে রাখা যায় না, আগুন কিন্তু শিহরিত হবে। তার লেখাপত্র কিন্তু সমাজ কাঠামোয় বারবার প্রভাব ফেলেছে। যতই তাকে দেশ থেকে প্রতিকার করে দেওয়া হোক, তিনি কিন্তু থেমে থাকেননি, তিনি কিন্তু সংগ্রামের পথে এগিয়ে চলেছেন। তবেই না আজও আমরা তার নাম স্মরণীয় করছি। 1818 থেকে 1883, 19th সেঞ্চুরি থিঙ্কার। আজ আমরা 21st সেঞ্চুরিতে আছি। 21st সেঞ্চুরিতে দাঁড়িয়েও আমরা কার্ল মার্ক্সের লেখাপত্র পড়ছি এবং বলা হয় যে যতদিন সমাজ কাঠামোতে অসাম্য রইবে, যতদিন সমাজ কাঠামোতে মানুষের মধ্যে ভেদাভেদ থাকবে, এই ভদ্রলোকের নাম চিরস্মরণীয় হয়ে থাকবে। কারণ তার লেখাপত্র দাঁড়িয়েই রয়েছে মানুষের মধ্যেকার অসাম্যকে নিয়ে। দেখো এই যে কার্ল মার্ক্সকে যখন দেশদ্রোহের জন্য গ্রেফতার করা হয়, এই গ্রেফতার করার পর তাকে কোথায় তোলা হয়? আদালতে তোলা হয়। এই যে আদালতে তাকে তোলা হয় তার বিচারের জন্য, এখানে কি বলছে যে তার বিচারের জন্য, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, তার যখন বিচার হচ্ছে, জুরি জাজ কিন্তু তাকে জানতে চাইছে, তার অপরাধ জানতে চাইছে, তাহলে কার্ল মার্ক্স কিন্তু সেই সময়ে কি করছে? তাহলে সেই সময়ে কোর্টে দাঁড়িয়ে আর্থসামাজিক অবস্থার কথা বলছে। কোথাকার কথা বলছে? জার্মানি। তাহলে ফ্রান্স এবং জার্মানির যে আর্থসামাজিক অবস্থা, এই আর্থসামাজিক অবস্থা কেমন ছিল, এই আর্থসামাজিক অবস্থার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন কার্ল মার্ক্স। এই আর্থসামাজিক অবস্থার বক্তৃতা দেওয়ার ফলে কি হচ্ছে? দেখো তিনি এতটাই পাওয়ারফুল বক্তৃতা দিতেন এবং এত ভালো তার লেখাপত্র ছিল যে জাজ ছিল সে কিন্তু তার আলোচনায় খুব মোহিত হয়ে যায় এবং সে বিভিন্ন জিনিসপত্র, ইনফরমেশন কিন্তু জানতে পারে কার্ল মার্ক্সের কাছ থেকে, এবং তার ফলে খুশি হয়ে তিনি কার্ল মার্ক্সকে দাবি করেন কার্ল মার্ক্সকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু জাজ কার্ল মার্ক্সকে ছেড়ে দিলেও সেই সময় কিন্তু তার কাছ থেকে তার নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়। তাহলে কার্ল মার্ক্সকে যদি একটা দেশের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়, তাহলে তো তাকে দেশ ছাড়তে হবেই। এগেইন দেখো কার্ল মার্ক্সকে রাইনল্যান্ড থেকে বহিষ্কার করা হয়। রাইনল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখানে কোর্টটা আছে, যে কোর্টে তার বিচার হয়েছে। তাহলে কার্ল মার্ক্সকে কি করা হলো? দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হলো। দেখো এই যে কার্ল মার্ক্সকে দেখো একটার পর একটা সারাউন্ডিংস দেশগুলো আছে, সেখান থেকে যত বেশি বহিষ্কার করা হবে, তাহলে বহিষ্কার যদি বারবার করে দেওয়া হয়, তার কাছে যাওয়ার জায়গা থাকতে হবে, তার কাছে কোনো যাওয়ার জায়গা নেই। তাহলে কার্ল মার্ক্স কিন্তু খুব দ্বিধা বিভক্ত, যখন কোথায় যাবে। তার কাছে কিন্তু আশেপাশের সমস্ত জায়গাগুলোর, যেহেতু সবাই কার্ল মার্ক্সকে ব্যান করে দিয়েছে, সেই দেশে যেতে পারবে না, তার কাছে কিন্তু দেশের সংখ্যাটা আর সারাউন্ডিংসে খুব কম হয়ে যায়। তারপরে ফ্রান্স কোথায় যায়? কার্ল মার্ক্স চলে যায় ফ্রান্সে। দেখো এই যে প্যারিসে যখন সে যায়, আবার সেখানকার সরকার কিন্তু দেশ ছাড়ার কথা বলে। তাহলে এই যে প্যারিসের সরকার তাকে দুটো অপশন দেয়, ইদার ইউ হ্যাভ টু লিভ, অথবা তোমার এই লেখাপত্রগুলোকে বন্ধ করতে হবে। তুমি এই যে দেশ বিরোধী বা তোমার আলোচনার মধ্যে যে সরকার বিরোধী লেখাপত্র ফুটে উঠছে, ইউ হ্যাভ টু স্টপ দিস রাইটিংস। কিন্তু কার্ল মার্ক্স প্রথম অপশনটা চুজ করলো, লেখা সে বন্ধ করেনি, সে চুজ করলো যে দেশ ছেড়ে দেবো। যদিও সে যেটা ইউজ টু, তার তাকে এতবার এই দেশ থেকে ওই দেশ যেতে হয়েছে দেশ ছাড়া, তারপরে সে কি করলো? সে বললো যে আমি প্যারিস ছেড়ে দেবো। তাহলে দেখো কার্ল মার্ক্সের এই যে রেভলিউশনারি চিন্তা ভাবনা, বৈপ্লবিক চিন্তা ভাবনার আদলে সমাজ ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে তা স্পষ্ট। তা না হলে কিন্তু কার্ল মার্ক্সকে এক দেশ থেকে অন্য দেশ এইভাবে বিতাড়িত হতে হতো না। কারণ তার লেখাপত্রের মধ্যে এমন কিছু ডাইনামিজম ছিল
যেটা সমাজ ব্যবস্থা সেই সময়ে সমাজ ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে। তাহলে প্যারিস থেকেও বিতাড়িত, কার্ল মার্কস এবারে কোথায় যাবে? তাহলে বন্ধুদের সাহচর্যে কিছু টাকা পয়সা জোগাড় করে কার্ল মার্কস কোথায় গেল? কার্ল মার্কস চলে এলো ইংল্যান্ড। এই যে 1849 তিনি যখন ইংল্যান্ডে চলে এলেন, আলথুজার যখন পড়া হবে, আলথুজার পড়লে আলথুজার বলছে কার্ল মার্কসকে দুটো ভাগে ভাগ করছেন, ইয়ং মার্কস আর হচ্ছে ম্যাচিউর মার্কস। আমরা মানুষকে বলি না যে ম্যাচিউর হয়েছে ভদ্রলোক, তাহলে ম্যাচিউর মানে হচ্ছে তার লেখাপত্রের মধ্যে ম্যাচুরিটি এসছে। কার্ল মার্কস যখন ইংল্যান্ডে আসছেন, ইংল্যান্ডে কিন্তু তার লেখাপত্রের মধ্যে ম্যাচুরিটি রিফ্লেক্টেড হয়। তিনি অনেক বেশি কম্পিউটারাইজ কাজ করে গেছেন, যে কাজগুলো চিরস্মরণীয় হয়ে থেকে গেছে প্রত্যেকটা মানুষের কাছে, সমাজের কাছে। এবং এই যে কার্ল মার্কস যখন ইংল্যান্ডে আসে, ইংল্যান্ড তখন কিন্তু কার্ল মার্কসকে সমাদৃত করেছিল, তার লেখাপত্রকে কিন্তু গুরুত্ব প্রদান করেছিল, যার ফলস্বরূপ কি দেখা যায়? যার ফলস্বরূপ দেখা যায় কার্ল মার্কস কিন্তু আমৃত্যু পর্যন্ত ইংল্যান্ডে থেকে গেছেন। অ্যারাউন্ড 29 থেকে 30টা বছর কার্ল মার্কস কিন্তু ইংল্যান্ডে থাকছেন। এবং ইংল্যান্ডে থাকাকালীন তিনি কি কি করছেন বা কি কি লিখছেন এগুলো দেখে নেব। 1864 সালে কি করছেন? তিনি ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল গঠিত করেন। তাহলে ওয়ার্কার্সদের দাবি দাওয়া নিয়ে একটা সংগঠন গঠিত হচ্ছে, যে ওয়ার্কাররা সমাজে পিছিয়ে পড়া, দলিত, তার মানে এই যে ওয়ার্কাররা পিছিয়ে পড়া, সমাজে বিচ্ছিন্ন, শোষিত, অ্যালিয়েনেটেড, তাদের একটা সংগঠন প্রয়োজন, যে সংগঠন তাদের দাবি দাওয়াগুলোকে তুলে ধরবে এবং তাদের অবস্থার উন্নতি ঘটাবে। এবং তিনি আর কোথায় যোগদান করেন? লন্ডনের জার্মান কারিগরদের প্রতিনিধি হিসাবে। তাহলে এই যে জার্মান কারিগরদের প্রতিনিধি হিসাবে তিনি যোগদান করেন, এবং সেখানে কিন্তু তিনি বিস্তর ভূমিকা পালন করেন শ্রমিক শ্রেণীকে উদ্বুদ্ধ করার ক্ষেত্রে, এবং তাদেরকে প্রপার ওয়ে বা দিশা দেওয়ার ক্ষেত্রে কিন্তু তার বিস্তৃত অবদান ছিল। দেখো এখানে বলা হচ্ছে 4 নম্বর পয়েন্টে বলছে মার্কস প্রকৃতপক্ষে এই যে সংস্থা ওয়ার্কার্স ইন্টারন্যাশনাল তার দায়িত্ব গ্রহণ করেন এবং তার উদ্বোধনী ভাষণ দেন। অর্থাৎ ইনঅগ্রাল স্পিচটা কার্ল মার্কস কিন্তু প্রদান করেন, যা মানুষকে উদ্বুদ্ধ করেছিল। এবং তার ভিত্তিতে তিনি কিন্তু যে গ্রন্থ লিখছেন, সেই গ্রন্থটা কি? সেই গ্রন্থ হচ্ছে দাস ক্যাপিটাল। কার্ল মার্কস 1867 সালে দাস ক্যাপিটালের প্রথম খণ্ড প্রকাশ করেন। দেখো এই যে দাস ক্যাপিটালের বাকি খণ্ডগুলো কার্ল মার্কস কিন্তু তার জীবদ্দশায় প্রকাশ করে যেতে পারেনি। সে মারা যাওয়ার পরে কিন্তু ফ্রেডরিক এঙ্গেলস তার দাস ক্যাপিটালের বাকি খণ্ডগুলোকে প্রকাশ করেন। এবং আর কি হয়? রাশিয়া কিন্তু কার্ল মার্কসকে স্বাগত জানায়। রাশিয়া বলে দেয় যে কার্ল মার্কসের যে ধারণা তা কিন্তু সমাজ কাঠামোয় রেভলিউশন নিয়ে এনেছে। সোভিয়েত রাশিয়াতে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সোশ্যালিজম এলো, সমাজ কাঠামো, মানুষের জীবনশৈলীর মধ্যে বিস্তর পরিবর্তন এসছে। তাহলে এই যে রাশিয়া, এই রাশিয়া কিন্তু কার্ল মার্কসের লেখাপত্রগুলোকে সমাদৃত করেছে। তার লেখাপত্রগুলো সেই সময় মানুষের জীবনে কিন্তু বিস্তর প্রভাব ফেলেছে। সমাজ কাঠামোকে পরিবর্তন করার ক্ষেত্রে তার লেখাগুলো রাশিয়াতে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে। তাহলে দেখো কার্ল মার্কস যখন প্যারিস থেকে রাশিয়াতে আসছে, ইংল্যান্ডে যখন দীর্ঘ সময় অতিবাহিত করছে, তার জীবনের মধ্যে কিন্তু বিস্তর পরিবর্তন ঘটে, তার লেখাপত্রের মধ্যে পরিবর্তন ঘটে। প্রথম দিকে লেখাপত্রগুলোর মধ্যে যেন একটা অন্য ধারণা ছিল, এবং তার মধ্যে অনেক বেশি ম্যাচুরিটি কখন ফুটে ওঠে, তার মধ্যে ম্যাচুরিটি ফুটে ওঠে তিনি যখন নতুন করে লেখাপত্র শুরু করেন। শ্রমিক শ্রেণীর জীবন কাঠামো নিয়ে তার আলোচনা বিস্তর হয়ে ওঠে। এরপরে স্লাইড,
এর পরের স্লাইডটা আমরা দেখে নেব। তাহলে দেখো এখানে দ্য ইম্পর্টেন্ট কোটেশন হচ্ছে রিলিজিয়ন ইজ দ্য ওপিয়েট অফ দ্য মাসেস। আমরা পড়বো, আমরা রিলিজিয়ন তত্ত্বে আমরা মার্ক্সের এই গুরুত্বপূর্ণ ধারণাটা করব। দেখো কার্ল মার্কস কোন সময় এসেছেন? 19 সেঞ্চুরি, 1818 থেকে 1883। তাহলে 18 সেঞ্চুরি এবং 19 সেঞ্চুরিতে কিন্তু সমাজ কাঠামোর বিস্তর পরিবর্তন ঘটেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসে। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়ে যায়, ঠিক আছে? ম্যানুয়াল লেবার থেকে ইন্ডাস্ট্রিয়াল লেবার তৈরি হয়, ম্যানুয়াল প্রোডাকশন থেকে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন শুরু হয়। তাহলে সমাজ কাঠামো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের যে ব্যাপক পরিবর্তন, যার ফলস্বরূপ কি দেখলাম? অর্থনৈতিক পরিকাঠামোয় পরিবর্তন এসেছে। আর এই পরিবর্তনগুলো কি করে? এই পরিবর্তনগুলো ইংল্যান্ডকে প্রভাবিত করে। পরের পয়েন্টে কি বলছে? এই যে অর্থনৈতিক পরিকাঠামো, অর্থনৈতিক বেস এন্ড সুপারস্ট্রাকচারের যে ধারণা মার্কস প্রবর্তন করছেন, তিনি বলছেন যে অর্থনৈতিক প্রেক্ষাপটই পুরো সমাজের ক্ষেত্রকে ধরে রেখেছে। কারণ তিনি বলছেন যে বেস, অর্থনীতিকে বলছেন বেস। দেখো আমরা বাড়ি নির্মাণের ক্ষেত্রে দেখি যে প্রথমে ভিত তৈরি হয়, প্রথমে ওপরটা তৈরি হয় না। তাহলে মার্কস কিন্তু অর্থনীতিকে বলছে বেস বা ভিত্তি। এর মধ্যে দিয়ে কি তৈরি হচ্ছে? এর মধ্যে দিয়ে সমাজের বৃহত্তর পরিকাঠামো তৈরি হচ্ছে। তাহলে এই যে বেসের কথা মার্কস বলছে যে অর্থনৈতিক পরিকাঠামো সমাজ কাঠামোর পরিবর্তনের বৃহত্তর রোল প্লে করছে। তারপরে স্লাইডে আমরা দেখে নেব পরের টপিকটা, আমরা তো পরে স্টেজ বাই স্টেজ যাব। কার্ল মার্কসের যে পুঁজিবাদী তত্ত্ব, কার্ল মার্কস কিন্তু পুঁজিবাদ নিয়ে অনেক বেশি তার বক্তব্য রেখেছে। পুঁজিবাদ প্রসঙ্গে মার্কসের কিন্তু বক্তব্য অনেক তাৎপর্যপূর্ণ। মার্কস কি করছে? মার্কস দেখো সামন্তবাদ থেকে পুঁজিবাদে স্থানান্তরিত হয়েছিল। তাহলে মার্কসের যে চিন্তা ভাবনা সামন্তবাদ থেকে পুঁজিবাদে, মানে তাহলে প্রথম দিকে দেখো সমাজে ম্যানুয়াল লেবার ছিল, সামন্ততান্ত্রিক সমাজে জমির মালিকানা, জমি কেন্দ্রিক বিষয়টা বেশি পরিলক্ষিত হচ্ছে, ঠিক আছে? কিন্তু যখনই পুঁজিবাদের আবির্ভাব হচ্ছে, কখন? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে, শিল্প বিপ্লবের ফলে যখন এই পুঁজিবাদের অভ্যুত্থান হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু পুরো সমাজ কাঠামোর বিস্তর পরিবর্তন হয়েছে। তাহলে ম্যানুয়াল লেবার থেকে ইন্ডাস্ট্রিয়াল লেবারে শিফট করে গেছে। মানুষের জীবনশৈলী, অর্থনৈতিক পরিকাঠামোতে বিস্তর পরিবর্তন আসে। আর কি দেখবো আমরা? গ্রামীণ অঞ্চলগুলো কি হচ্ছে? গ্রামীণ অঞ্চলগুলো শহর অঞ্চলে পরিণত হচ্ছে। ম্যানচেস্টার থেকে লিভারপুল, এগুলো যে বৃহত্তর শহরগুলো, এই শহরগুলো কিন্তু একদিনে হয়নি, আকাশ থেকে শহরগুলো পড়েনি। এই শহরগুলো তৈরি হয়েছে এবং এই শহরগুলো কি থেকে তৈরি হয়েছে? গ্রাম থেকে তৈরি হয়েছে। তাহলে গ্রাম ভেঙে শহরের নির্মাণ হয়েছে। তাহলে এই যে গ্রাম ভেঙে শহরের যে নির্মাণ, তাহলে গ্রাম থেকে শহরের এই যে নির্মাণ, এটা কিন্তু শিল্প, সমাজ, অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রগুলোতে বিস্তর প্রভাব ফেলেছে। তাহলে শিল্প, সমাজে, অর্থনীতিতে যে প্রভাব ফেলছে তা মার্কসের আলোচনায় স্পষ্ট। দেখো মার্কস কিন্তু অনেকগুলো ডাইমেনশনকে ধরেছে, অর্থনীতি, রাজনীতি, শিল্প, সমাজ, সংস্কৃতি, ধর্ম, প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা ক্ষেত্রেই তার সুদক্ষ বিচরণ রয়েছে। মার্কস কি দেখাচ্ছে? মার্কস দেখাচ্ছে, দেখো লাস্ট পয়েন্টটা বলছে, শিল্পায়ন শ্রমিক শ্রেণীর অবস্থাকে দুর্বিষহ করে তোলে এবং সমাজে দারিদ্র্য অন্যান্য সমস্যার মাত্রাকে বাড়িয়ে তোলে। তাহলে এই যে শ্রমিক শ্রেণীর অবস্থা দুর্বিষহ হচ্ছে, মানে কি? ফ্যাক্টরিতে আমরা কি দেখি? মালিক আর শ্রমিক। মালিকের কাজ কি? মালিকের কাজ হচ্ছে শ্রমিককে শোষণ করে প্রফিট গেইন করা। তাহলে মালিক যত বেশি শ্রমিককে শোষণ করতে পারবে, তত তার প্রফিট বেশি গেইন হবে, প্রফিট সে উপার্জন করবে। তাহলে মার্কস চাইছে যে এমন একটা সমাজ কাঠামো হবে যেখানে এই শ্রেণী বিভাজন বা শ্রেণী ভেদাভেদ থাকবে না। তারপরে স্লাইড।
বলছে মার্কস তার ছাত্র জীবনে হেগেল দ্বারা প্রভাবিত হয়, স্বাভাবিক, একটু আগে আমরা আলোচনা করলাম। আর কত দ্বারা প্রভাবিত হয় গ্যান্সের দ্বারা, লুডউইগ ফয়ারবার্গের দ্বারা। ফয়ারবার্গের কিন্তু একটা বড় রোল আছে এখানে, কারণ মার্কস যখন হিস্টোরিক্যাল মেটেরিয়ালিজমের তত্ত্ব দিচ্ছেন, এই যে হিস্টোরিক্যাল এভলিউশন, এই যে যুক্তিকেন্দ্রিক বিবর্তন, এই মেটেরিয়ালিজমের পেছনে মানুষের যে দৌড়, আনএন্ডিং, মানে এই যে আনএন্ডিং প্রসেস, এই আনএন্ডিং প্রসেস কিন্তু কনস্ট্যান্ট তার আলোচনায় ফুটে উঠছে। এবং দেখো এখানে বলছে মার্কস যখন হেগেলের দ্বারা প্রভাবিত হচ্ছেন, হেগেলের আলোচনা কি ছিল? ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজম, দ্বন্দ্বমূলক ভাববাদ, তাই তো? কিন্তু মার্কস ঠিক তার উল্টো মত দিচ্ছেন, ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম। এবং এই যে মেটেরিয়ালিজমের ধারণা, এটার জন্য তিনি কিন্তু সে কার দ্বারা প্রভাবিত হয়েছে? লুডউইগ ফয়ারবার্গের। হেগেলের আলোচনায় আমরা তিনটে জিনিস পাবো। হেগেলের আলোচনায় কি পাবো? থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস। তাহলে এই যে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস আমরা দেখছি, আমরা এখানে কি দেখবো? দেখো এখানে বলছে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস। থিসিস মানে হচ্ছে বর্তমান সমাজ কাঠামো, অর্থাৎ সমাজ যেভাবে চলছে, সমাজ যেভাবে আছে, সেই সমাজ কাঠামোটাকে বলা হয় থিসিস। আর কি বলছে? অ্যান্টিথিসিস এবং সিনথিসিস। অ্যান্টিথিসিস কোনটা? অ্যান্টিথিসিস হচ্ছে এই যে থিসিস, অর্থাৎ বর্তমান সমাজ কাঠামো এবং তার মধ্যে যে অসাম্যর যে বাতাবরণ তৈরি হয়ে গেছে, এর বিরুদ্ধাচরণ করা। এটা বলতে হবে অ্যান্টি, অ্যান্টি মানে হচ্ছে বিরুদ্ধাচরণ। তাহলে থিসিসের অ্যান্টি হচ্ছে, তাহলে থিসিস মানে হচ্ছে বর্তমান সমাজ কাঠামো যেটা আছে এটার বিরুদ্ধে হবে যাওয়া। তাহলে বর্তমান সমাজ কাঠামোর বিরুদ্ধে যাওয়া মানে হচ্ছে অ্যান্টিথিসিস। তাহলে অ্যান্টি হয়ে গেল। তাহলে যখনই অ্যান্টিথিসিস হবে, যখনই বর্তমান সমাজ কাঠামোর বিরুদ্ধে বিদ্রোহ হবে, বিদ্রোহ হওয়ার ফলে সমস্ত সমাজ কাঠামোটা একটা বিচ্ছিন্ন হয়ে গেল, সব স্ক্যানার ছড়িয়ে গেল। তাহলে এই যে এইরকম একটা পরিস্থিতি, এই পরিস্থিতির পরে কি হবে? এই পরিস্থিতির পরে গড়ে উঠবে একটা নতুন সমাজ কাঠামো। তাহলে এই যে গড়ে ওঠা নতুন সমাজ কাঠামো, এটাকে কি বলা হচ্ছে? এই গড়ে ওঠা নতুন সমাজ কাঠামোকে বলা হচ্ছে সিনথিসিস। সিন মানে হচ্ছে রিফর্মেশন, নিউ কাইন্ড অফ থট, তাহলে এটাকে বলা হয় সিনথিসিস। তাহলে এটাকে হেগেল কি বলছে? থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথিসিস। তাহলে সমাজ কাঠামো, বর্তমান সমাজ কাঠামোর পরিবর্তন, বর্তমান সমাজ কাঠামোর পরিবর্তনটা হচ্ছে অ্যান্টিথিসিস। এবং অ্যান্টিথিসিস মানে হচ্ছে বর্তমান সমাজ কাঠামোর বিরুদ্ধে যাওয়া, এবং বিরুদ্ধে গিয়ে তৈরি হবে কি? বিরুদ্ধে গিয়ে তৈরি হবে সিনথিসিস, একটা নতুন সমাজ কাঠামো। তাহলে এই যে নতুন সমাজ কাঠামো তৈরি হলো, এই নতুন সমাজ কাঠামো বিরুদ্ধে আবার দেখো কোনো এক সময় তৈরি হবে অ্যান্টিথিসিস, এবং সেটা কোলাপস করে যাবে, কোলাপস করে তৈরি হবে আবার নতুন সমাজ। তাহলে থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস, এগেইন থিসিস, অ্যান্টিথিসিস, সিনথিসিস। তাহলে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা চলতেই থাকবে। বিদ্যমান সমাজ কখনোই চিরকাল এক জায়গায় থাকবে না, এটাকে অবলুপ্ত হতেই হবে। নতুন সমাজ আসবে, সেই সমাজও আবার অবলুপ্ত হবে, আবার সেই সমাজের পরে আবার আসবে নতুন সমাজ। তাহলে এই যে মার্কস, এই যে হেগেলের যে ডায়ালেকটিক্যাল কনসেপচুয়াল ভিউ, এই ডায়ালেকটিক্যাল কনসেপ্টটাই কিন্তু গ্রহণ করছেন। অর্থাৎ সমাজের মধ্যে একটা ডাইনামিজম রয়েছে, একটা ডায়ালেকটিক্স রয়েছে। সমাজ কখনোই স্থির বা স্থিতিশীল নয়, এর মধ্যে সবসময় যেন পরিবর্তনের চক্র ঘুরেই চলেছে। কিন্তু তিনি এখান থেকে একটা তাৎপর্যপূর্ণ বিষয় সরে এসেছেন, সেটা হলো যে আইডিয়ালিজম। হেগেল যেখানে ভাববাদের কথা বলছেন, অর্থাৎ চিন্তা জগতের যে রিফ্লেকশন, সেখান থেকে মেটেরিয়ালিজমের জন্ম হয়, যেটা হেগেল বলছে। অর্থাৎ মানুষ যেটাকে চিন্তা করে, সেখান থেকেই কিন্তু জন্ম নিচ্ছে মেটেরিয়ালিজম। মার্কস কিন্তু সেটা বলছে না, মার্কস বলছে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম।
তাহলে বস্তু থেকেই আমাদের চিন্তা তৈরি হয়। হেগেল যেখানে চিন্তা থেকে বস্তুর কথা বলছে, মার্কস সেখানে বস্তু থেকে চিন্তার কথা বলছে। বস্তু আমাদের মধ্যে চিন্তা কাঠামো বা চিন্তাশীল মানসিকতাকে তৈরি করতে শেখায় বা তুলে ধরে। আর এই ধারণাটা সে কোথা থেকে পাচ্ছে? এই ধারণাটা সে পাচ্ছে লুডউইগ ফয়ারবারের কাছ থেকে। তাহলে আমরা কি দেখলাম? এখানে খুব গুরুত্বপূর্ণ দু তিনটে জিনিস পেলাম। মার্কস হেগেলের দ্বারা প্রভাবিত, মার্কস ফয়েরবাখের দ্বারা প্রভাবিত। হেগেলের আলোচনাটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হচ্ছে থিসিস, অ্যান্টিথিসিস এবং সিনথেসিস, যেটা দ্বারা মার্কস প্রভাবিত হন। এবং মার্কস কিন্তু কি বলছে? মার্কসের আলোচনায় আমরা পাবো নেগেশন অফ নেগেশন, নেতির নেতিকরণ। মার্কস কিন্তু নেগেশন অফ নেগেশনের কথা বলছে। অর্থাৎ একটা সমাজের মধ্যে সেই সমাজের ধ্বংসের বীজ নিহিত হয়। মার্কস যখন বলছে যে আমরা এখন পুঁজিবাদী সমাজে আছি, পুঁজিবাদী সমাজ কাঠামোর আগে কোন সমাজ কাঠামো ছিল? পুঁজিবাদী সমাজ কাঠামোর আগে ছিল, পুঁজিবাদী সমাজ কাঠামোর আগে হচ্ছে সামন্ততান্ত্রিক সমাজ। তাহলে এই যে সামন্ততান্ত্রিক সমাজ, এই সামন্ততান্ত্রিক সমাজের ধ্বংসের মধ্যে দিয়ে কিন্তু গড়ে উঠেছে কি? এই সামন্ততান্ত্রিক সমাজের ধ্বংসের মধ্যে দিয়েই গড়ে উঠছে পুঁজিবাদী সমাজ। দেখো, সামন্ততান্ত্রিক সমাজের ধ্বংসের জন্য আকাশ থেকে বোম পড়েনি। সামন্ততান্ত্রিক সমাজের ধ্বংসের বীজটা সেই সমাজের মধ্যে তৈরি হয়েছে। অর্থাৎ সেই সমাজের শোষণের বাতাবরণ এমন এমন জায়গা নিয়েছে, যেটা আস্তে আস্তে কি শোষণটা মানুষকে প্রভাবিত করতে করতে এমন একটা পরিস্থিতিতে পৌঁছেছে যখন দেয়ালে পিঠ থেকে গেছে মানুষের, আর কিছু করার নেই। উই হ্যাভ টু রিভল্ট। তাহলে আমাকে রিভল্টের পথ চুজ করতে হবে। তাহলে যখন সে রিভল্টের পথ চুজ করে, যখন সে বিদ্রোহের পথ দিচ্ছে, সেই সমাজ কাঠামোর পরিবর্তন হচ্ছে। সেটা মার্কসের আলোচনায় আমরা পাবো নেগেশন অফ নেগেশন। তাহলে চলে আসে আমরা দেখি একটুখানি বস্তুবাদ। আমরা পরবর্তীকালে বস্তুবাদ নিয়ে আলোচনা করব। এখানে আমরা একটুখানি বস্তুবাদ নিয়ে আলোচনা করে নেব। তাহলে বস্তুবাদ কি বলছে? বস্তুবাদ জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়, এমনকি ধর্মেরও। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা বস্তু কেন্দ্রিক, যুক্তি কেন্দ্রিক ব্যাখ্যা বস্তুবাদে আমরা পাবো। আর কি বলছে? বস্তুবাদের ধারণা আদর্শবাদের ধারণার বিরোধী। আদর্শবাদ ধারণাটা কার ছিল? হেগেলিয়ান। আর মার্কসের আলোচনা কি? বস্তুবাদ। তাহলে হেগেলিয়ান ফিলোসফি কে ক্রিটিসাইজ করছে মার্কস। হেগেলিয়ান ফিলোসফির মধ্যে আইডিয়ালিজম রিফ্লেক্ট করছে, মার্কসের মধ্যে বস্তুবাদ রিফ্লেক্ট হচ্ছে। এই যে আইডিয়ালিজম, এই আইডিয়ালিজমের ধারণাকে পরিবর্তন বা চেঞ্জ করার কথা বলছে কিন্তু মার্কস। মার্কস কিন্তু বস্তুবাদের কথা বলছে। বস্তুবাদ কি বলছে? বস্তুবাদ বলছে যে সবকিছু যা বিদ্যমান তা নির্ভর করে বিষয়ের উপর, অর্থাৎ ম্যাটারের উপরে, ফ্যাক্টস। যুক্তি কেন্দ্রিক প্রেক্ষাপট মার্কসের আলোচনায় প্রাধান্য পাচ্ছে। দেখো, একটা ঘটনার যে বিবর্তন, ঘটনার বিবর্তন কিন্তু এইভাবে বারংবার একই রকম ভাবে কিন্তু হবে না। ঘটনার বিবর্তন কিন্তু ধীর স্থির প্রেক্ষাপটে, অর্থাৎ ঘটনা তখনই সমস্যার বাতাবরণ নিয়ে নেয় যখন কি হয়, যখন সমস্যাগুলো সমাজে একটা দুর্বিষহ আকার নেয়। অর্থাৎ বস্তুগত চাহিদা, একটা ব্যক্তির বেঁচে থাকার যে রসদ, যখন সেখান থেকে তাকে বঞ্চিত করা হবে, সেই বঞ্চিত বা বঞ্চনার ফলেই কিন্তু কি হয়েছে, সেই বঞ্চনার ফলেই কিন্তু দেখা যাচ্ছে কি, সেই বঞ্চনার ফলে দেখা যাচ্ছে বিদ্রোহ। একটা শ্রেণী আর একটা শ্রেণীর বিরুদ্ধে বিদ্রোহ করছে। মার্কস প্রত্যেকটা সমাজ দেখো দুটো করে শ্রেণীর কথা বলছে, হ্যাভস আর হ্যাভস নট। তাহলে সামন্ততান্ত্রিক সমাজে, ঠিক আছে, ভূমির মালিকার বা সামন্ত প্রভুর সাথে যারা জমির যারা কৃষক ছিল, তাদের সংঘর্ষ হয়। কারণ কেন সংঘর্ষ হয়েছে? কারণ হচ্ছে যে তারা জমি আত্মসাৎ করেছে,
সমস্ত ফসল আত্মসাৎ করেছে, একটা শ্রেণী কিছুই দেয়নি। তাহলে যারা কিছু পেল না তারাও তো পেতে চায়, তাদেরও দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াকে আরো বাস্তবায়ন করতে গিয়ে কিন্তু সংঘর্ষের পথ বেছে নিয়েছে। সংঘর্ষের পরে কি দেখা গেল, হ্যাভস নট যখন হ্যাভস এর বিরুদ্ধে সংগ্রামের পথ বেছে নেয় তখন বিদ্যমান সমাজ কাঠামো চেঞ্জ হয়, আর হ্যাভস আর হ্যাভ আমরা দেখে নেব রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ। মার্কসের আলোচনা, মার্কস দেখাচ্ছেন যে রাজনীতির সাথে কিন্তু অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাজনৈতিক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি অর্থনৈতিকভাবে সফল, আবার যে ব্যক্তির কাছে অর্থনীতি আছে, যার ব্যক্তির কাছে টাকা পয়সা রয়েছে, সে কিন্তু রাজনৈতিক পাওয়ারকে অ্যাকুয়ার করে ফেলে। অর্থাৎ দুটোর মধ্যে যে সম্পর্ক রয়েছে এটা কিন্তু আমরা কিন্তু কখনোই অস্বীকার করতে পারি না। তবে এক্ষেত্রে মার্কস আর যে সমস্ত বিষয়গুলি কথা বলছেন, মার্কস আর যে সমস্ত বিষয়গুলি কথা বলছেন কি কি, তিনি বলছেন যে ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু। ইউজ ভ্যালু মানে হচ্ছে কোনো একটা প্রোডাক্ট তৈরি হয়েছে, ঠিক আছে, তাহলে প্রোডাক্টটা তৈরি হয়েছে, প্রোডাক্টটা তো একটা ব্যবহারযোগ্য মূল্যবোধ রয়েছে। ধরো তৈরি হচ্ছে চেয়ার, তাহলে চেয়ারটা তো বসার জন্য ব্যবহৃত হবে, তাহলে ইউজ ভ্যালু, চেয়ারটা কাজে লাগবে, চেয়ারটার নির্দিষ্ট প্রয়োজন রয়েছে। কিন্তু চেয়ারটা কিনবো কিভাবে, চেয়ারটা কিনতে গেলে আমাকে অর্থ লাগবে, তাহলে অর্থের বিনিময়ে চেয়ারটা এক্সচেঞ্জ হলো, ঠিক আছে। তাহলে এই যে চেয়ার কে তৈরি করছে, চেয়ার তৈরি করছে শ্রমিক, তাহলে শ্রমিককে কি দিলাম, শ্রমিককে একটা ওয়েজ দিলাম, চেয়ার তৈরি করার জন্য তাকে কি দেওয়া হলো, তাকে একটা উপঢৌকন মাইনে দেওয়া হলো। তাহলে এই যে চেয়ার তৈরি করার জন্য তাকে মাইনে দেওয়া হলো, এই চেয়ার কি করবে, এই চেয়ার বিক্রি করে শ্রমিক পক্ষ তার বিক্রি করছে না, বিক্রি করবে মালিক, তাহলে মালিক পক্ষ এই চেয়ার থেকে প্রফিট আর্ন করবে। তাহলে কি দেখলাম, ইউজ ভ্যালু আর এক্সচেঞ্জ ভ্যালু। তারপরের পয়েন্টটা দেখো, বলছে পণ্যের ব্যবহার মূল্য তার ব্যবহারটা, এবং বিনিময় মূল্য একটি পণ্যের মূল্যকে বোঝায় যখন এটি তার পণ্যের সাথে বিনিময় করা হয়। বিনিময় মূল্য কি বলছে, একটি পণ্যের মূল্যকে বোঝায় যখন এটি অন্য পণ্যের সাথে বিনিময় করা হয়। অর্থাৎ এক্সচেঞ্জ ভ্যালুতে তার ভ্যালু ডিপেন্ড করে কতটা তার কোয়ালিটি, কতটা তার অর্থনৈতিক প্রেক্ষাপট রয়েছে। যেমন ধরো তুমি মার্কেট তুমি ফোন কিনতে গেছো, একটা সাধারণ ফোনের সাথে একটা অ্যাপেল আইফোনের অনেক পার্থক্য রয়েছে, কারণ হচ্ছে অ্যাপেল আইফোনের এক্সচেঞ্জ ভ্যালু অনেক বেশি, এক্সচেঞ্জ ভ্যালু বেশি বলে তার মার্কেটে প্রাইস বেশি, রেট বেশি, স্ট্যাটাস বেশি। তাহলে এগুলো সব কিন্তু একটার সঙ্গে একটা ইন্টারলিংক হয়ে থাকে, যা কিন্তু মার্কস দেখানোর চেষ্টা করেছেন। আমরা দেখে নেব অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডোর তত্ত্ব। অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো কি করছে, এরাও কিন্তু প্রথম সারির অর্থনীতিবিদ, তারাও কিন্তু বিনিময় ব্যবস্থা নিয়ে আলোচনা করছে, অর্থাৎ বিনিময়ের মধ্যে দিয়ে কিভাবে অর্থনৈতিক ক্ষেত্রকে তুলে ধরা হচ্ছে তা কিন্তু আমরা অ্যাডাম স্মিথ এবং ডেভিড রিকার্ডো আলোচনাতেও খুঁজে পাই। তাহলে আমরা দেখো যদি সামারি করি, তাহলে কার্ল মার্কসকে যদি আমরা সামারি করি, তার জীবনীকে যদি সামারি করি, তাহলে আমরা কি কি জিনিস পাবো। তিনি হচ্ছেন জার্মান সোশিয়োলজিস্ট বা দার্শনিক, সময়কাল 1818 থেকে 1883, দ্বন্দ্ব বেশি ফুটে ওঠে, সেই জন্য তো কার্ল মার্কসকে বলা হয় কনফ্লিক্ট থিওরিস্ট, দ্বান্দ্বিক তাত্ত্বিক। তিনি সবকিছুর পেছনে দ্বন্দ্বকে ইম্পর্টেন্স দিয়েছেন। দ্বন্দ্ব ছাড়া সমাজ ব্যবস্থার জন্য পরিবর্তন হবে না, সমাজ ব্যবস্থাটা সুষম অবস্থায় ফিরে আসতে পারবে না। তাহলে কার্ল মার্কস কিন্তু সবসময় দ্বন্দ্বকে প্রাধান্য। দেখবো যে কার্ল মার্কস যে সমস্ত লেখাপত্র করেছেন, তার লেখাপত্রের জন্য সবসময় তাকে সমাজ থেকে বিতাড়িত করা হয়েছে।
থেকে তাকে বিতাড়িত করা হয়েছে। কেন? তার লেখাগুলো সরকার বিরোধী কর্মসূচির সাথে সংলগ্ন। কারণ সরকারের বিরুদ্ধে লেখালেখি করলেই কিন্তু সেই সময় সরকার কার্ল মার্কসকে দুটো অপশন দেয়, ইদার তুমি তোমার লেখালেখিগুলোকে বন্ধ করো, আর না হলে তুমি এই দেশ পরিত্যাগ করো। তাহলে এই যে কার্ল মার্কসকে অপশন দেওয়া হয়, কার্ল মার্কস কিন্তু দেশ পরিত্যাগ করার বিষয়টাকেই চুজ করে। কিন্তু দেখো কার্ল মার্কস দেশ পরিত্যাগ করে কিন্তু থেমে থাকেনি, তার লেখাপত্র কিন্তু কনস্ট্যান্ট আরো বেশি এনরিচড হয়েছে। তিনি যত সমাজ কাঠামো এক সমাজ থেকে অন্য সমাজে গেছেন, বিভিন্ন সমাজ ঘুরেছেন, ততই আমরা কি দেখব, ততই তার লেখাপত্রের মধ্যে পরিবর্তন এসছে। তিনি আরো কংক্রিটাইজ লিখেছে। একটু আগে বলছিলাম আলথুজার ইয়ং মার্কস এবং ম্যাচিউর মার্কসের কথা বলছেন। তাহলে মার্কসের এই যে ম্যাচুরিটি, এই ম্যাচুরিটি আরো বেশি তার তৎপর হয়েছে তার লেখাপত্রের মধ্যে দিয়ে। কার্ল মার্কসের জীবনে আরো একটা ব্যক্তিত্বের খুব ইম্পর্টেন্স রয়েছে। কোন সে ব্যক্তিত্ব? একটু আগে বলছিলাম, সেই ব্যক্তিত্ব হচ্ছে ফ্রেডরিক এঙ্গেলস। দেখো কার্ল মার্কস তার আলোচনায় হেগেল, ফয়ারবাখের দ্বারা প্রভাবিত হয়েছে, কিন্তু কার্ল মার্কস ফ্রেডরিক এঙ্গেলসের সাহচর্যে তার বাকি জীবনটাকে ভালো করে কাটাতে পেরেছেন। শেষ বয়সে তার যখন খুব কষ্টের অবস্থা চলছিল, তার কাছে যখন টাকা পয়সা ছিল না, এরকম সময়ে ফ্রেডরিক এঙ্গেলসই কিন্তু তাকে অর্থ দিয়ে সাহায্য করেছে এবং তার দায়িত্বভার গ্রহণ করেছে। তাহলে কার্ল মার্কসের জীবনে কিন্তু ফ্রেডরিক এঙ্গেলসের অবদান প্রচুর, এবং আমরা পরবর্তীকালে দেখে নেব কিভাবে কার্ল মার্কসের আলোচনার মধ্যে সাথে হেগেলের আলোচনার পার্থক্য রয়েছে। হেগেল যেখানে ডায়ালেকটিক্যাল আইডিয়ালিজমের কথা বলছেন, কার্ল মার্কস সেখানে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজমের কথা বলছেন। অর্থাৎ বস্তু কেন্দ্রিক চাহিদা, একটা বস্তু যে চাহিদা রয়েছে, একটা ব্যক্তি তাকে বেঁচে থাকার জন্য কিন্তু কিছু বস্তুগত চাহিদার মধ্যে দিয়ে এগোতেই হয়। অর্থাৎ ব্যক্তিকে প্রাথমিক চাহিদা কি হতে পারে? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তাহলে খাদ্য, বস্ত্র, বাসস্থান তাকে পেতেই হবে। তাহলে তার জন্য তাকে কি করতে হবে? তাকে আর্ন করতে হবে। আর্ন করা মানে প্রোডাকশন করতে হবে, উৎপাদন, অর্থাৎ কাজ করতে হবে। জীবনের প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে কিন্তু উৎপাদন করা। উৎপাদন করতে হবে। উৎপাদনের মধ্যে দিয়ে কিন্তু ব্যক্তি সমাজের প্রকৃত দিশা বা পরিকাঠামো তৈরি করতে পারে। এবং দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কার্ল মার্কস কি বললেন, কার্ল মার্কস সমাজের আলোচনা করেছেন। তো আজ আমরা ধরো ক্যাপিটালিস্ট সোসাইটিতে আছি, পুঁজিবাদী সমাজে আছি, কার্ল মার্কস কিন্তু বলছেন সমাজ কিন্তু এভাবে ছিল না, বিবর্তনের মধ্যে দিয়ে আজ জায়গায় পৌঁছেছে। তাহলে এই যে বিবর্তনের মধ্যে দিয়ে আজ জায়গায় পৌঁছেছে, তাহলে প্রথম দিককার এই যে স্লেভ সোসাইটি, তারপরে ধরো ফিউডাল সোসাইটি, ঠিক আছে, তারপরে ধরো ক্যাপিটালিস্ট সোসাইটি, ধরো এই যে স্টেপ বাই স্টেজ, ঠিক আছে, এই যে ধরো স্টেপ বাই স্টেপ সমাজ যে এগোচ্ছে, মার্কস কিন্তু বলছে যে ধরো স্লেভ সোসাইটি থেকেই সমাজে দুটো করে শ্রেণী তৈরি হয়। এই দুটো শ্রেণীকে তিনি কি নাম দিচ্ছেন? হ্যাভস আর হ্যাভ নটস। হ্যাভ মানে যার আছে, অর্থাৎ যার সম্পদ বস্তু আছে, আর হ্যাভ নট মানে যার এগুলো কিছুই নেই। মার্কস কি দেখাচ্ছেন? মার্কস দেখাচ্ছেন যে এই দুটো শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হচ্ছে, অর্থাৎ হ্যাভ আর হ্যাভ নটস এর মধ্যে দ্বন্দ্বই কিন্তু সমাজ কাঠামো তৈরি করছে, নতুন সমাজের অভ্যুত্থান ঘটাচ্ছে। দেখো 1818 থেকে 1883, 19 শতকে কার্ল মার্কসের এই যে অবদান সমাজ কাঠামোয় কিন্তু তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলে, এবং তিনি অসাম্য নিয়ে অনবরত আলোচনা করেছেন, এবং বিপ্লবের মাধ্যমে যে এই অসাম্যের সমাধান সম্ভব তা কিন্তু বারবার তার আলোচনার মধ্যে দিয়ে ফুটে উঠেছে। এবং 1883 অবশ্যই তার মৃত্যু হয়, এবং সমাজে তিনি কিন্তু চিরস্মরণীয় হয়ে আছেন। থ্যাংক ইউ।